হ্যালো এভরিওয়ান, বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস প্রেজেন্টস ফুটবল ইনসাইটে স্বাগতম। আমি ইকবাল, আমার সাথে আছে রাহাত ভাই। তো আমরা আজকে মোটামুটি একটা বড় ইন্টারন্যাশনাল উইন্ডো পার করে আবার ফিরলাম। লিগের ম্যাচগুলো শুরু হয়ে গেছে। আমরা ইন্টারন্যাশনাল উইন্ডোতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইভেন বাংলাদেশে খেলা দেখলাম। এরপর হচ্ছে আমরা এখন নতুন লিগ শুরু হয়ে গেছে। লাস্ট নাইট বার্সেলোনার ম্যাচ ছিল। তো ওভারঅল হচ্ছে টপ 5 লিগের কিছু ম্যাচ, ইন্টারন্যাশনাল ব্রেকে কি হলো না হলো এবং বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব। তো রাহাত ভাই, আমরা লাস্ট নাইট বার্সেলোনার ম্যাচটা নিয়ে শুরু করি। কি মনে হয়, বার্সেলোনা খুব টাফ একটা গেম আসলে পার করলো। ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে বার্সেলোনার 2টা হার ছিল। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বার্সেলোনা ম্যাচটা অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং লাস্ট মিনিটে মানে শেষের দিকে আমরা একটা দুঃসংবাদ বার্সেলোনার জন্য যে লাল কার্ড দেখতে হয় কোচকে এবং সে মোটামুটি নেক্সট এল ক্লাসিকো তো থাকতে পারছে না। তো ম্যাচটা শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে ড্রতে শেষ হবে, কিন্তু আরোহর লাস্ট যে মিনিটের ম্যাজিকটা, মানে নাম্বার 9 হিসেবে আমরা একজন ডিফেন্ডারকে দেখতে পাই এবং সে একটা গোল করে ম্যাচে 3 পয়েন্ট এনে দেয়। তো ওভারঅল সামনে এল ক্লাসিকো রেখে বা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো রেখে এই ম্যাচটা আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল এবং কি মনে হচ্ছে বার্সেলোনার কামব্যাকটা নিয়ে একটু যদি বলতেন। আমি প্রথমেই যেটা বলবো যে আরোহর গোলটা দেখে আমার বাংলাদেশের রাকিবের গোলের কথা মনে পড়ে গেছে। আর কালকে বার্সেলোনা হচ্ছে স্ট্রাইকার ছাড়া একটা দল হচ্ছে, তারা নামে বলতে গেলে তাদের এগুলো স্ট্রাইকার দুজনের কেউই ছিলেন না। ল্যান্ডস্কি ইনজুরিতে, ফারান তোরেসকে আমরা দেখলাম না। তো সেখানে প্রথমে মার্কাস রাশফোর্ড হচ্ছে গিয়ে লেফট উইংয়ে ছিলেন, এরপরে সে মোটামুটি নাম্বার 9 রোলের প্লে করার ট্রাই করলেন। আর ইয়ামালও একটা ইনজুরি পরে, তার এটা প্রথম ম্যাচ ছিল। সো তার থেকেও যে একদম 100% আমরা সব কিছু দেখতে পেরেছি বিষয়টা এমনও না। বাট এরপরেও পেদ্রির গোল, একটা অসাধারণ একটা গোলে বার্সা এগিয়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি তারা আবার লিডটা হচ্ছে গিয়ে হারিয়ে ফেলে। মাত্র 20 মিনিটের একটা গোল ছিল, একটা অ্যাক্রোবেটিক একটা ফিনিশিং এর একটা গোল ছিল আর কি। বাট সেটা বলতে হবে তাদের জন্য গুড লাক, বার্সার জন্য ব্যাড লাক। বাট বার্সার জন্য যেটা হচ্ছে কি অ্যালার্মিং, অনেকদিন পরে আমরা হচ্ছে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, কাসাদো এবং হচ্ছে গিয়ে পেদ্রিকে দেখলাম একসাথে খেলতে। পেদ্রি যে স্বভাবসুলভ যে খেলাটা, সেটা কিন্তু আমরা লাস্ট ম্যাচে দেখতে পাইনি এবং অলমোস্ট গোল হয়ে যাচ্ছিল ফার্স্ট হাফে, 2টা গোলের মতো। সো লাকিলি বার্সেলোনা গোলটা হজম করতে পারেনি। সো সেটা বলবো যে বার্সার একদিক দিয়ে গুড লাক, এল ক্লাসিকোর আগে ম্যাচটা তারা হচ্ছে গিয়ে জিতেছে। আর আরেকটা যে অ্যালার্মিং সাইড যেটা, সেটা হচ্ছে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল ব্রেকে গেলেন, আপনি যদি এখনও আপনার ট্যাকটিক্সটা হচ্ছে আরেকটু গুছাতে না পারেন, যে আপনার হাইলাইন ডিফেন্স ফল করলে কীরকম আপনি প্রেশারে পড়ে যান, সেটা কিন্তু আপনি ছোট ছোট ম্যাচ দিয়ে দেখবেন। রাইট। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু লাস্ট ম্যাচটা অনেকবারই হাইলাইন ডিফেন্স ভাঙতে দেখলাম। হয়তো বা 2-1টা ভালো ফিনিশার থাকলে কিন্তু বার্সা ফার্স্ট হাফেই 2টা বা 3টা গোল পর্যন্ত কনসিড করতে পারে। এক্স্যাক্টলি, মানে আমি জাস্ট সেটাই বলতে যাচ্ছিলাম যে নেক্সট ম্যাচ হচ্ছে কি আপনার বিগ ম্যাচ এল ক্লাসিকো, সেখানে কিন্তু এমবাপ্পে, ভিনিসিয়াস এরা কিন্তু হচ্ছে কি এই ধরনের মিস্টেকগুলো করবে না। তারা কিন্তু হচ্ছে ওয়েল নোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েল নোন হচ্ছে স্ট্রাইকার। সো বার্সাকে তাদের যদি হাইলাইন ডিফেন্স এবং ট্যাকটিক্যালি যদি তারা খুব দ্রুত ওভারকাম করতে না পারে, এটা তাদের জন্য অ্যালার্মিং। এবং তাদের মিডফিল্ডটা অবশ্যই পেদ্রিকে তাদের পুরনো হচ্ছে ফর্মে ফিরতে হবে, যেটা বার্সার জন্য খুবই বেশি স্পেশাল এবং হচ্ছে খুবই আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। রাইট। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি লাল কার্ডের জন্য কোচ থাকতে পারছে না, হ্যান্সি ফ্লিককে আমরা এল ক্লাসিকে তো পাবো না। তো এই জায়গায় আসলে কি মনে হচ্ছে দিন শেষে, মানে এটা কি একটা ইম্প্যাক্ট থাকবে কিনা এল ক্লাসিকে? অবশ্যই এটা বড় ইম্প্যাক্ট থাকবে, কারণ হচ্ছে বার্সার এই একদম হচ্ছে ইয়াং টিমটা পুরোটাই হচ্ছে কোচের উপর নির্ভরশীল একটা টিম। কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে জাভি টিমটাকে বিল্ড আপ করেছে এবং হচ্ছে টিমটা রান করছে হচ্ছে হান্সি ফ্লিক এখন। সো হান্সি ফ্লিক যদি না থাকে, সেখানে হচ্ছে কি আপনার এই টিমে সব থেকে যে বড় যে সিনিয়র প্লেয়ার, তাকেও আপনি পাচ্ছেন না, রেগুলার স্ট্রাইকার পাচ্ছেন না। সো এটা ছাড়া এল ক্লাসিকোর একটা খেলাতে জয় নিয়ে ব্যাক করা খুবই টাফ। অন্য যে কোনো একটা ম্যাচ হলে হয়তো আমি বলতাম যে সমস্যা নেই, ওদের মধ্যে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের হচ্ছে ব্রিলিয়ান্স দিয়ে বের করে ফেলা সম্ভব, বাট এই জায়গাটা একটু টাফ হতে যাচ্ছে আমার মতে। রাইট, আমিও একমত। আসলে খুব টাফ একটা এল ক্লাসিকো হয়তো বার্সার জন্য হতে যাচ্ছে, যদিও ঘরের মাঠে খেলা, কিন্তু লাস্ট কিছু ম্যাচ আসলে আমরা পর্যালোচনা করে যেটা দেখি,
হয়তোবা রিয়াল মাদ্রিদ চাইলে এই ম্যাচটা আসলে জয় নিয়ে ফিরতে পারে বার্সার মাঠ থেকেও। যাই হোক, আমরা যদি একটু প্রিমিয়ার লিগের দিকে তাকাই, গতকালকে হচ্ছে আমরা দেখলাম ম্যানচেস্টার সিটির ম্যাচটা, হল্যান্ডের দুটা দুর্দান্ত গোল, ইভেন হ্যাট্রিক করারও সুযোগ ছিল, সে মিস করেছে এবং চেলসি জিতলো। তারপর ওভারঅল হচ্ছে আজকে খুব দুর্দান্ত একটা ম্যাচ আছে লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের। কি মনে হয় গতকালকের দুইটা ম্যাচ এবং আজকের ম্যাচের ফিউচারটা কি হতে পারে? আমার মতে এখনকার সময় বর্তমানে সবথেকে বেশি জমজমাট এবং কম্পিটিটিভ লিগ হচ্ছে প্রিমিয়ার লিগ। কারণ হচ্ছে আপনি যদি একটু পয়েন্ট টেবিলটার দিকে তাকান, আর্সেনাল হচ্ছে বর্তমানে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলে 1 নম্বর অবস্থান করতেছে। সো সেই জায়গাতে আর্সেনাল একটা টাইট পজিশনে হচ্ছে নিজেকে ধরে রেখেছে, কিন্তু সেই জায়গাতে কতদিন এবং কতটুকু সময় নিজেকে ধরে রাখতে পারবে খুবই টাফ। তারা কালকেও একটা গোল পেয়েছে, সেটা সেট পিস থেকে। সো আপনার যখন রেগুলার স্ট্রাইকার যখন হচ্ছে গিয়ে কাজ করতে পারছে না, তখন কিন্তু হচ্ছে আপনি একটা ওয়ে খুঁজে বের করছেন সেট পিসে হচ্ছে গিয়ে গোল করার জন্য। বাট তাদের এই লিডটা এবং হচ্ছে গিয়ে এই পয়েন্ট টেবিলটাও ওলটপালট হয়ে যেতে পারে আর কিছুক্ষণ পরেই, যখন হচ্ছে আপনার লিভারপুল এবং হচ্ছে ম্যান ইউ তারা যখন হচ্ছে মাঠে নামবে। আর আলি হালান্ডের হচ্ছে গিয়ে কথা আপনি বলছিলেন, একজন প্রপার স্ট্রাইকার নাম্বার 9 বলতে আমরা যেটা বুঝি, আমার মনে হয় হচ্ছে গিয়ে আলি হালান্ড বর্তমানে সেই পজিশনটাই হোল্ড করে বসে আছেন। কারণ আপনি দেখেন দুটো পাসে সেকেন্ড হাফে দুটো পাস এবং দুটো পাস থেকে ডিরেক্ট গোল হচ্ছে গিয়ে গোল দেন। একটা হচ্ছে গিয়ে হেডার দিয়ে, একটা হচ্ছে গিয়ে তার মানে লেফট ফুট হচ্ছে ব্যবহার করে, আরেকটা গোল হচ্ছে গিয়ে সামহাও আমার মনে হয় মানে মেশিনেরও যে ইরোর হয়, হ্যাঁ সফটওয়্যারও তো হচ্ছে গিয়ে আমরা মাঝে মধ্যে দেখা যায় ইরোর পাই, কিছু না কিছু ল্যাকিং খুঁজে পাই। আমার মনে হয় সেই কারণে গোলটা হয় না, কারণ হচ্ছে মানে উনি এত বেশি পরিমাণ হচ্ছে ইউজ টু মানে হচ্ছে সিঙ্গেল পাসে গোল দিতে, ওয়ান ভার্সেস ওয়ানে থাকার পরেও আসলে এবং হচ্ছে কি এবং সে আমার মনে হয় ওই সুযোগটা সবথেকে সহজ সুযোগ ছিল খেলার মাঠে। অন্য যে দুটো উনি গোল দিয়েছেন এর থেকে এই যে চান্সেসটা ছিল অনেক বেশি পরিমাণ হচ্ছে গোল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তো সেই জিনিসটা হচ্ছে উনি মিস করলেন আর কি। পেপ গার্দিওলা হচ্ছে গিয়ে সেটা নিয়ে বলছিলেন খেলার শেষে যে এখানে আর্লি হ্যালান্ডের হচ্ছে গিয়ে 4-5টা গোল দেওয়া উচিত ছিল, এবং উনি একটু চিন্তিত যে হচ্ছে ওনার স্ট্রাইকার শুধু গোল পাচ্ছে, অন্য কেউ গোল পাচ্ছে না। সো সেখানে হচ্ছে গিয়ে আমাদের দেশে আমরা স্ট্রাইকারই খুঁজে পাই না। আর এখানে হচ্ছে গিয়ে উনি বলছেন ওনার স্ট্রাইকার ছাড়া অন্যরা কেন গোল পাচ্ছে না। কারণ বড় ম্যাচগুলোতে কিন্তু আপনি দেখবেন একজন প্লেয়ারের উপর নির্ভর হয়ে গেলে আপনার খেলাগুলো বের করে আনাটা খুব একটা টাফ হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে আপনার দলগত ব্রিলিয়েন্স এবং পারফরমেন্স যদি না থাকে, সেখানে দেখা যায় হচ্ছে আপনার বিগ ম্যাচগুলোতে মানে যে স্ট্রাইকার যিনি থাকেন উনি কিছুটা হয়তো মানে আপনার একটা ভালো ডিফেন্সের হচ্ছে গিয়ে কারণে অনেক সময় দেখা যাচ্ছে গোল থেকে গোল পায় না। বাট ইট ডাজন্ট মিন উনি হচ্ছে গিয়ে খুব ভালো প্লেয়ার না, ভালো স্ট্রাইকার না, এটা হতেই পারে। এবং হচ্ছে একজন প্লেয়ার কখনোই প্রতি ম্যাচে আপনার ধারাবাহিক গোল পাবে না, তিনি হয়তো কখনো একাধিক গোল পাবেন, কখনো হয়তো গোল পাবেন না। সো সে তখন কিন্তু হচ্ছে অন্য একটা প্লেয়ারের এগিয়ে আসতে হবে, স্কোর করতে হবে, এবং এভাবেই কিন্তু হচ্ছে আপনি লং রানে, আমি বলতে চাচ্ছিলাম প্রিমিয়ার লিগের টাইটেল রেসে হচ্ছে গিয়ে ধরে রাখতে হলে সেই কাজগুলো করতে হবে। তাই যে স্ট্রাইকার নিয়ে কথা বলছিলাম, এবার তো একটা দুর্দান্ত আসলে আমরা গোল্ডেন বুটের লড়াই দেখবো। এদিকে এমবাপ্পে, এদিকে আর্লিং হাল্যান্ড, এদিকে হ্যারি কেন দুর্দান্ত ফর্মে। তো কি মনে হচ্ছে শেষ পর্যন্ত আসলে কার কাছে যাবে গোল্ডেন বুট, বা বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনার কাকে আপনি এগিয়ে রাখবেন আপনার জায়গা থেকে? আচ্ছা, আমরা কিন্তু এবার আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করি এই জায়গাটা, আমরা মোটামুটি এবার একটা গোল্ডেন ট্রায়ো দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আর্লিং হ্যালান্ডের অলরেডি গোল এবং অ্যাসিস্ট মিলে উনি 12টা হচ্ছে গিয়ে স্কোর শিটে নাম তুলে ফেলেছেন। এর মধ্যে 11টা হচ্ছে ওনার গোল আর একটা হচ্ছে ওনার অ্যাসিস্ট। এদিকে হচ্ছে হ্যারি কেন, উনি হচ্ছে গিয়ে 12টা গোল করেছেন এবং 3টা অ্যাসিস্ট আছে ওনার। আর হচ্ছে এমবাপ্পে 9টা গোল করেছেন এবং 2টা হচ্ছে ওনার অ্যাসিস্ট, এবং হচ্ছে ওনার এখনও উনি একটা ম্যাচ কম খেলেছেন। সো আপনি যদি একটু টোটাল নাম্বারটা ক্যালকুলেশন করেন যে 12, 15, 11, সো এই ধরনের হচ্ছে গিয়ে মানে একটা ট্রায়ো, একটা হচ্ছে গিয়ে ত্রিমুখী যে হচ্ছে একটা লড়াই হচ্ছে গোল্ডেন বুটের প্রতি, এবং এইখানের 3 জনেরই কেউ না কেউ হয়তো হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো ওনারা হয়তো হচ্ছে ব্যালেন্ডিয়ার পর্যন্ত চলে যাবেন, যদি হচ্ছে কি আমি খুব বেশি ক্যালকুলেশন না করি। সো সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে হচ্ছে গিয়ে এগিয়ে রাখবো না। কারণ হচ্ছে আপনি যদি দেখেন এইখানে 3টা টিমেরই মেইন ম্যান হচ্ছে গিয়ে
ওনারা তিনজনে। আপনি হচ্ছে গিয়ে যদি আর্লিং হ্যালান্ডের কথা বলেন, আর্লিং হ্যালান্ড ভালো খেলি হচ্ছে গিয়ে ম্যান সিটি কিন্তু হচ্ছে গিয়ে আপনার লাস্ট টাইম ট্রায়ো এবং হচ্ছে প্রিমিয়ার লিগগুলোর হচ্ছে টাইটেল কিন্তু ধরে রেখেছিল। হ্যারি কেন হচ্ছে টটনহ্যাম থেকে ছাড়ার পর থেকে প্রথম সিজনটা টাইটেল উনি পায়নি বুন্দেসলিগায়, বাট এর পরের সিজনটা উনি পান এবং এবারের সিজনও মোটামুটি কনফার্ম তারাই পাচ্ছে। কারণ অলরেডি মনে হচ্ছে যে গত সিজনে ট্রফি পাওয়ার পর কিন্তু আরো বেশি উজ্জীবিত মনে হচ্ছে আমাদের হ্যারি কেনকে। রাইট। আর হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমানে মেইন ম্যান হচ্ছে গিয়ে এমবাপ্পে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ এর আগে হয়তো হচ্ছে গিয়ে এর আগের সিজনে আমরা হয়তো ভাবতাম যে কথা বলতাম যে মেইন ম্যান কি হবে, ভিনি নাকি এমবাপ্পে, বাট এখানে এই সিজনে জিনিসটা মোটামুটি ক্লিয়ার যে হচ্ছে গিয়ে এই টিমের মেইন ম্যান হচ্ছে কি এমবাপ্পে। সো ওনারা তিনজনই হচ্ছে গিয়ে প্রচুর স্কোর করবেন এবং যদি খুব বেশি ইনজুরিতে না পড়ে থাকেন কেউ, আমার মনে হয় এবার এই তিনজনই মোটামুটি আপনার হচ্ছে গিয়ে 40-র কাছাকাছি তাদের স্কোর লাইন চলে যাবে, কারণ যেভাবে তারা হচ্ছে আগাচ্ছে। সো আমার মনে হয় খুব বড় একটা হচ্ছে গিয়ে আমরা ফাইট দেখতে যাচ্ছি এবং অনেক বছর পরে আমরা এরকম একটা হচ্ছে গোল্ডেন ট্রায়ো দেখতে পাচ্ছিলাম। রাইট, এখানে আসলে প্রেডিক্ট করা টাফ। আমি যদি একটু বলি যে আর্লিং হ্যালান্ড যদি আপনি আলাদাভাবে চিন্তা করেন মানে একদম গোল মেশিন একটা প্লেয়ার, কিন্তু আর্লিং হ্যালান্ড আবার খেলছে কিন্তু তুলনামূলক একটু টাফেস্ট একটা লিগে, প্রিমিয়ার লিগে। আবার এইদিকে হচ্ছে হ্যারি কেনের যে দুর্দান্ত ফর্ম আছে, আমরা বুন্দেসলিগা থেকে এক্সপেক্ট করতেই পারি যে পরিমাণ বুন্দেসলিগায় কিন্তু তুলনামূলক বায়ার্ন মিউনিখের সাথে মানে কম্পিট করার মতো টিম কম আছে। আবার এদিকে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে বার্সা অ্যাথলেটিকো বাদে মোটামুটি কম আছে, কিন্তু আর্লিং হ্যালান্ড আসলে যখন গোল করা শুরু করেন সে 2-3টা করতেই থাকে। তো এই জায়গায় আসলে প্রেডিক্ট করা টাফ। তবে পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন আমি কি বলতাম, আমার কাছে মনে হচ্ছে যে হ্যারি কেন খুব সম্ভবত এবার গোল্ডেন বুটে আগানো থাকবে, যদি না একদম ফাইনাল বা চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত সবার থেকে বেশি। হ্যাঁ, হ্যারি কেন আসলে ওভারঅল খুব দুর্দান্ত একটা ফর্মে আছে, বাট ফর্মের বিষয়টা হচ্ছে কি কনসিস্টেন্সিটা আসলে যে কোনো সময়, যেমন আমরা এমবাপ্পের থেকে যে কনসিস্টেন্সি পাই হ্যারি কেন বা হল্যান্ড থেকে আমার মনে হয় সেই কনসিস্টেন্সি পাওয়ারটা একটু টাফ। তো ওই জায়গায় হচ্ছে এমবাপ্পে আগানো থাকবে, বাট ওভারঅল এখন পর্যন্ত যে সিনারিও তাতে মনে হচ্ছে হ্যারি কেনের আসলে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। যাই হোক, আমরা যদি আজকের ম্যাচটা নিয়ে বলি, খুব মানে দুর্দান্তভাবে লিগটা শুরু করার পর লিভারপুল পিছিয়ে পড়লো এবং এখন মোটামুটি খুব টাফ একটা টেবিল দেখতে পাচ্ছি, সবার পয়েন্ট কাছাকাছি। এবং ম্যানচেস্টার ইউনাইটেডও ভালো ব্যাপার হচ্ছে সিসকো গোল পাচ্ছে। তো দেখা যাক, যদিও লিভারপুলের মাঠে খেলা, আপনার মানে প্রেডিকশন কি থাকবে এই ম্যাচটা নিয়ে? আমি এক কথাই বলবো না এক্সপ্লেইন করবো, সেটা বলেন আগে এক কথাই বলেন। আমি এক কথা বলবো লিভারপুল, ঠিক আছে? কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেক গেল, ইন্টারন্যাশনাল ব্রেকের পরে তারা কিছুটা সময় পেয়েছে নিজেদেরকে গুছানোর। আর ইন্টারন্যাশনাল ব্রেকে আমরাও দেখলাম যে তাদের যে স্ট্রাইকার ইসাক খুব একটা বা করে কেউই হচ্ছে গিয়ে ছন্দে ছিলেন না। সো সুইডেনও হচ্ছে গিয়ে খুব বেশি ওয়ার্কআউট করতে পারেনি এই কারণে, এবং সুইডেনের যে গ্রুপটার মধ্যে ছিল সেই গ্রুপে সবার তলানিতে ছিল তারা। বাট এখন যেহেতু হচ্ছে গিয়ে লিগে তারা আবার ব্যাক করেছে এবং লিগে হচ্ছে গিয়ে তারা একটা টাইট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অবশ্যই তারা চাবে যে তাদের যে পুরনো যে প্লেসটা, তাদের পুরনো যে হচ্ছে টাইটেল রেসটা ধরে রাখার জন্য, তারা টাইটেল হোল্ডার, লাস্ট ইয়ারের তারা হচ্ছে চ্যাম্পিয়ন টিম। সো তারা অবশ্যই এই ম্যাচে ব্যাক করবে। এবং লিভারপুলের মাঠের খেলায় লাস্ট আমি যদি খুব সম্ভবত ভুল না করি 2016 পর থেকে ম্যান ইউনাইটেড এই মাঠে জিততে পারেনি। সো ঠিক সেই ধারাবাহিকতাও লিভারপুল এবারও ধরে রাখবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ হচ্ছে গিয়ে ম্যান ইউনাইটেড এখনো তারা নিজেদেরকে ফিরে পায়নি এবং তারা নিজেদের যে পুরনো ছন্দটা খুব বেশি সেখানেও তারা হচ্ছে ফোকাস করতে পারছে না। রাইট, আমরা একমত। এবং আরেকটা ম্যাচ নিয়ে আসলে বলতেই হয় লাস্ট নাইট, যে বোর্নমাউথ অ্যান্ড ক্রিস্টাল প্যালেসের যে ম্যাচটা দেখলাম, মানে ইউনাইটেড প্রিমিয়ার লিগে আসলে যে কোনো কিছু ঘটতে পারে তারই মানে একটা উদাহরণ ছিল। এত টাফ একটা গেম ছিল, 3-6 গোলের টোটাল ম্যাচটা। কিভাবে মানে বিশ্লেষণ করবেন ম্যাচটা? আমি হচ্ছে খেলাটা দেখছিলাম, সো আমার কাছে একটা সময় মনে হলো যে হয়তো বোর্নমাউথ হচ্ছে খেলাটা নিয়ে বের করে ফেলছে। আপনি হচ্ছে কি 89 মিনিটে হচ্ছে গিয়ে গোলটা হয়। সো এরপরে গিয়ে আমি দেখলাম হচ্ছে গিয়ে খুব সম্ভবত হচ্ছে 97 মিনিটে গিয়ে একটা পেনাল্টি কনসিড করে বসে, ঠিক আছে? মানে এত আপনি এই গেমটা যাদের হচ্ছে গিয়ে যে আমরা বলি না যে হচ্ছে কি এত পরিমাণ টেন্স বাড়িয়ে দিচ্ছিল খেলার মাঠে, যে দর্শকরা এবং যারা টেলিভিশনের সামনে আমরা যারা বসেছিলাম, যে আমরা হচ্ছে বাধ্য ছিলাম যে
উইন কে হবে মানে এটা হচ্ছে প্রেডিক্ট করার জন্য যে আচ্ছা এখন বুঝি হচ্ছে খেলাটা শেষ, চ্যাম্পিয়ন হয়তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট সেটাও হচ্ছে গিয়ে মানে হয় না। মানে আমরা বাংলাদেশের খেলা দেখেছি, বাংলাদেশের ঘরের মাঠে বসে, সো সেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা লিড ধরে রাখতে পারিনি, মানে এই একটা আনন্দময় একটা মোমেন্ট আসলো, আমি সাথে সাথে হচ্ছে হারালাম। ঠিক সেম জিনিসটাই হচ্ছে আমরা হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচে দেখলাম, তারা যারা মাঠে বসে হচ্ছে খেলা দেখলো সেম এই বিষয়টা হচ্ছে গিয়ে তারা ফিল করেছে। রাইট। আর একটা জিনিস আসলে বলতেই হয়, লাস্ট 5 ম্যাচে কিন্তু বোর্নমাউথের কোনো হার নাই, ড্র আছে কিন্তু হার নাই। ইভেন সেম ক্রিস্টাল প্যালেস জাস্ট একটা ম্যাচ হারছে, আর বাকিগুলো মোটামুটি একটা ড্র আর 3টেই দিচ্ছে। তো দুইটা টিমই কিন্তু আসলে এই সিজনে ভালো খেলছে তুলনামূলক। আপনি যদি এই টপ টিমগুলোর সাথে কম্পেয়ার করতে যান, দুইটা টিম যথেষ্ট ভালো খেলছে। তো এই দুইটা থেকে যে কোনো একটা এবার টপ 5-এ চলে আসার চান্সেস থাকতে পারে। টপ 5-এ হয়তো আসবে না, বাট হচ্ছে গিয়ে তারা, আমি মনে করি যে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলেও তারা হচ্ছে কি ইউরোপা লিগ তারা কোয়ালিফাই করবে। কারণ হচ্ছে আপনার প্রিমিয়ার লিগের টপ 5 প্লেসটা ধরে রাখাটা খুবই টাফ। আপনি যদি হচ্ছে গিয়ে 5টা দলের জন্য প্লেস নির্ধারণ করতে চান, আপনি এর বেশি আপনার দলের নাম ধরতে হবে। আমি যদি আপনাকে কাউন্ট করে বলি, হ্যাঁ, যে আপনি প্রথম দিকে কারে রাখবেন, লিভারপুল আছে, ম্যান সিটি আছে, সেখানে আপনার চেলসি বসে আছে, আপনার সেখানে হচ্ছে ইসেকে রাখতে হবে, আর্সেনালকে রাখতে হবে। সো এই প্লেসে নিজেকে ধরে রাখাটা, টপ 5-এর মধ্যে নিয়ে আসাটা খুবই টাফ। তারপর টটেনহামও এবারে টটেনহামও খুবই ভালো খেলছে, সো ওই জায়গাটাতে খুবই এবার একটা টাফ একটা সিজন চলছে, সেখানে টপ 5-এ নিয়ে আসাটা আমার মনে হয় অসম্ভব এই বিষয়টা। রাইট। আমরা যদি একটু বুন্দেসলিগার কথা বলি, বুন্দেসলিগা নিয়ে যদিও আসলে খুব বেশি কিছু বলার নাই, কারণ হ্যারি কেনের যে ফর্ম এবার মোটামুটি আপনিও বলে দিয়েছেন যে লিগটা হয়তোবা বায়ার্ন মিউনিখে জিতবে, কিন্তু সেই জায়গা থেকে আসলে বায়ার্ন মিউনিখ আসলে চ্যাম্পিয়ন্স লিগে কি করতে পারে এবার, কি মনে হচ্ছে? এত সুন্দর একটা ফর্মে আছেন আমাদের হ্যারি কেন, তো সেই জায়গায় যদি আপনি বলেন যে চ্যাম্পিয়ন্স লিগে বা টপ টিম কারা, প্রথমে আমরা যেভাবে টিম সাজাতে দেখলাম লিভারপুলকে, বাট এখন ফর্ম দেখছি না। এদিকে টুকটুক করে কিন্তু রিয়াল মাদ্রিদ টিম গোছাচ্ছে, রিয়াল মাদ্রিদের ইনজুরি থেকে সবাই ব্যাক করতেছে। দিন শেষে আসলে বায়ার্ন মিউনিখের জায়গাটা কতটুকু স্ট্রং হতে পারে? বায়ার্ন মিউনিখ একটা সবথেকে ওনাদের প্লাস পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনি যখন লিগে রেগুলারলি ভালো খেলবেন তখন হচ্ছে, এবং আপনার লিগে একটা ভালো লিড থাকবে। লাস্ট ম্যাচের পরে তাদের এখন লিড হচ্ছে নাম্বার 1 পজিশন থেকে সেকেন্ড পজিশনে 7 পয়েন্টের। সো আপনার হচ্ছে লিগ নিয়ে এখন বেশি কিছু আর চিন্তা করার কিছু নাই। সো আপনি একটা ভালো প্লেসে চলে আসছেন, জাস্ট একটা কনসিস্টেন্সি ধরে রাখবেন এবং হচ্ছে আপনি লিগ টাইটেলটা আবার জিততে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে তাদের জন্য অগ্রিম কংগ্রাচুলেশন। আর চ্যাম্পিয়ন্স লিগের যে বিষয়টা, এইখানে যখন আপনি জানেন যেটা লিগ আপনি অলরেডি জিতে ফেলছেন, এটা অন প্রসেসিং আছে বিষয়টা, সো আপনার কিন্তু হচ্ছে গিয়ে চিন্তাটা এখন শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, যে আমি এইখানে গিয়ে কী করতে পারবো। আর হ্যারি কেনের হচ্ছে খুবই একটা ভালো দিক আমরা হচ্ছে দেখতে পাচ্ছিলাম, যে একজন নাম্বার 9 রোল পজিশনে যিনি খেলেন, দলের প্রয়োজনে সে নাম্বার 10-এ চলে আসছেন কিছুটা, এবং সে সেখান থেকে অ্যাসিস্ট করছেন, বল থ্রু করছেন, লং পাস দিচ্ছেন, অনেক সময় ব্যাক হিলে শর্ট পাস দিচ্ছেন, এবং অন্যান্য প্লেয়াররা গোল পাচ্ছেন। আমরা দেখলাম হচ্ছে আপনার অলিসেকে সে পাস দিচ্ছিলেন খেলায়, তারপর হচ্ছে নুনেসকে আমরা আপনার হচ্ছে উরুগুয়ান প্লেয়ারটার নাম আমি ভুলে গেলাম, নাম্বার 17 প্রো যে খেলে, লুইস ডিয়াজকে হচ্ছে উনি পাস দিচ্ছিলেন। সো সেই জায়গা থেকে আমি বলবো যে বায়ার্ন মিউনিখ খুবই একটা ভালো সম্ভাবনাময় একটা দল এবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য। সো ডিয়াজেরও কিন্তু দুর্দান্ত আসলে ফর্ম বায়ার্ন মিউনিখকে আমরা দেখতে, হ্যাঁ, লাস্ট ম্যাচে সে যদিও গোল পায়নি, বাট আমি বলবো এটা আনলাকি, কারণ হচ্ছে কি লাস্ট ম্যাচে যেভাবে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে তারা নেমেছিল মাঠে, মানে আই থট অ্যাবাউট হচ্ছে গিয়ে মোর দ্যান হচ্ছে গিয়ে আপনার 3টা গোল বেশি গোল হবে, কারণ একের পর একটা মানে একটা ইলেকট্রিফাইড টিম, মানে হচ্ছে গিয়ে ওরা যে 90 মিনিটের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল ফার্স্ট 45 মিনিটের মধ্যে 45 মিনিটই শুধু অ্যাটাক করছিল মিউনিখ। রাইট। আর এখানে আরেকটা ব্যাপার আছে আপনার, সবচেয়ে মানে এটা বায়ার্ন মিউনিখের জন্য অ্যাডভান্টেজ, আপনার আর্লিং হল্যান্ডকে যদি আপনি বলেন প্রপার নাম্বার 9, কিন্তু ওই যেটা বললেন যে ডিপ লাইং ফরওয়ার্ড হিসেবে খেলার যে একটা অ্যাডভান্টেজ, এটা আসলে
মানে হ্যারি কেন খুব ভালো করে, এবং এটা কিন্তু আমরা টটেনহামেও দেখেছি, কিন্তু টটেনহামে আনলাকি ছিল, সে কখনো ট্রফি জিতে নাই। বাট টটেনহামে তার কেরিয়ার কিন্তু যথেষ্ট উজ্জ্বল বলা যায়, শুধু মানে ট্রফিটা বাদ দিতে হবে। যাই হোক, আমরা যদি একটু সিরিয়ার কথা বলি, কোমো একটা খুব ছোট দল, কিন্তু নিকো পাস যে লোনে খেলছেন, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ার, সে খুব দুর্দান্ত পারফর্ম করছেন, এবং তুলনামূলক আমরা হাইপও কম দেখছি ওনাকে নিয়ে, কিন্তু উনি কন্টিনিউ গোল করছেন, অ্যাসিস্ট করছেন, এবং মোটামুটি দুর্দান্ত ফর্মে। বলা যায় যে কোমোর চেহারাটাই আসলে চেঞ্জ করে দিচ্ছেন তিনি। তো আজকে আমরা দেখলাম জুভেন্টাসের সাথে হচ্ছে জয়। তো ওভারঅল কি মনে হচ্ছে এবার লিগ টাইটেলে আসলে জুভেন্টাস কোন জায়গায় থাকতে পারে, বা কোমোর ভবিষ্যৎটা আসলে কি? আমি এখানে সিরিয়ার লিগ একদম অনেস্টলি স্পিকিং আমরা মানে ওইভাবে করে ফলো করা হয় না প্রতিটা ম্যাচ, কিছু ম্যাচ হয়তো দেখা হয়। আর নিকো পাসের বিষয়টা হচ্ছে উনি আগে আপনি যে বললেন হাইপ নেই, বাট আমি মনে করি স্প্যানিশ মিডিয়াতেও ওনাকে নিয়ে কথা হয়। রিয়াল মাদ্রিদে চলে আসলে তখন হয়তো ওই হাইপটা আমরা পাবো, যেটা ওখানে আসলে নেই। আমি যদি একদম আপনাকে অনেস্টলি বলি, আমি দেখতেছি ওনার ফিউচারটা যে জুড বেলিংহাম যদি হচ্ছে গিয়ে আপনার অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, রাইট মিডফিল্ডে হয়তো হচ্ছে কি আমরা আর্তা গুলারকে দেখবো, আর লেফট মিডফিল্ডার হিসেবে আমরা হয়তো এই নিকো পাসকে দেখতে পারি। কারণ বাট উনি কিন্তু আমরা যতটুকু মনে হয় রাইট সাইডে খেলতে অভ্যস্ত, বিশেষ করে মাস্তানতুনোর ওরকম জায়গাটাই তো নিজের স্বদেশীর সাথেই শেষ পর্যন্ত আসলে বড় টিমগুলোতে যখন হচ্ছে আপনি খেলবেন, আমরা এই ধরনের হিস্ট্রি যদি একটু রিটার্ন করি, কাকা কিন্তু হচ্ছে গিয়ে বাধ্য হয়েছেন রিয়াল মাদ্রিদে একটা সময় আসার পরে রিয়াল মাদ্রিদ থেকে ব্যাকফুটেড হতে। বা আপনি যদি হামেস রদ্রিগেজের কথা আপনার মনে আছে কিনা, উনিও ন্যাশনাল টিমের হয়ে এখনও অসাধারণ, এবং হচ্ছে কলম্বিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার, সেও কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদে এসে খুব বেশি দিন হচ্ছে টিকতে পারেনি। সো ইভেন হচ্ছে টনি ক্রুজ যখন এসেছেন, ওই জায়গাতে হচ্ছে মুসাত ওজিলের মতো প্লেয়ার সেই জায়গাগুলো ছেড়ে দিতে হয়েছে। সো ইটস লাইক দ্যাট। সেটা তো অবশ্যই। তো আমরা যদি একটু বলি যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের ফুটবল খেলা হচ্ছে, এই জায়গায় আসলে আমরা সবসময় অনেক বেশি ফলো করি বাংলাদেশের পার্সপেক্টিভে। প্রথমত হচ্ছে স্প্যানিশ লিগ লা লিগা, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জন্য বেসিক্যালি, আর এরপরই আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগ। এর বাহিরে আসলে যেগুলো আছে ওগুলো নিয়ে খুব বেশি আমরা করতে পারতাম না। যেমন বুন্দেসলিগা দেখা যায় যে মোস্টলি লিগ জিতছে একটা টিমই, আবার সেম হচ্ছে আমাদের ইসের ক্ষেত্রে পিএসজি। কিন্তু সিরিয়ার ব্যাপারটা কিন্তু একসময় এই ইউভেন্টাস এরকম বানিয়ে ফেলেছিল যে টানা জিতছে। তো এই জায়গা থেকে আসলে জুভেন্টাস কিন্তু এখন অনেকটাই পিছানো, বা ওই জায়গা থেকে আমরা জুভেন্টাসের ওই কামব্যাকটা এখনো তারা করতে পারেনি। মাঝে এসি মিলানকে আমরা ট্রফি জিততে দেখলাম, ইন্টার মিলানকে দেখলাম, হ্যাঁ জুভেন্টাস আসলে ওই জায়গায় আসলে এখনো ব্যাক করতে পারেনি। নাপোলিও ব্যাক করলো, হ্যাঁ। তো এই সিজনে কি আসলে আদৌ মনে হচ্ছে ইউভেন্টাসের চ্যাম্পিয়ন হওয়ার? আমি মনে হয় না এই সিজনে হচ্ছে, আমি প্রথমে আশা করেছিলাম নাপোলি, এবং এখনো আমি বিশ্বাস করি নাপোলি হয়তো শেষ পর্যন্ত জিতবে। লাস্ট ম্যাচে কিন্তু হচ্ছে নাপোলি আপনার হচ্ছে গিয়ে হারে ম্যাচটা। সো এই হারের কারণে হচ্ছে খেলার লিগটা আরও বেশি জমজমাট হয়ে উঠছে, কারণ হচ্ছে কোনো দলই এককভাবে হচ্ছে গিয়ে ধরে রাখতে পারছে না আপনার হচ্ছে গিয়ে টাইটেলের ফার্স্ট অবস্থানটা। সো দেখা যাক, ইটস লং টাইম। এটা একটা হয়তোবা আমরা এবার সিরিয়াটা আসলে দুর্দান্ত একটা কম্পিটিশন দেখতে পাবো। আর এখন যদি আমরা একটু বাংলাদেশের ফুটবলে ব্যাক করি, বাংলাদেশের মানে লাস্ট ম্যাচটা আসলে মানে সবার একটা আসার জায়গা ছিল, এবং যদিও ম্যাচটা আমরা শেষ পর্যন্ত হারিনি, আমরা ড্র করেছি, এবং ওই জায়গা থেকে এখন ঘরের ফুটবলে আমরা ব্যাক করেছি। তো ঘরের ফুটবল কি অবস্থা দেখলেন, কি মনে হচ্ছে আসলে? আজকে আমাদের বাংলাদেশের ফুটবলে 4টা খেলা ছিল। সো 4টা খেলার মধ্যে আমি যদি একটু স্কোরটা একটু গো থ্রু করি, যে ফকিরাপুল রহমতগঞ্জের খেলা হচ্ছে গিয়ে রহমতগঞ্জ জিতে, আর আবাহনী ব্রাদার্স ইউনিয়নের খেলায় হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন জিতে। আমি আপনাকে একটু মনে করে দিতে চাই, মোরসালিন এবং হচ্ছে গিয়ে মিতুল মার্মা, তারা কিন্তু হচ্ছে গিয়ে আবাহনী প্লেয়ার। সো ন্যাশনাল টিমের প্লেয়াররা হচ্ছে গিয়ে আবাহনীতে আছেন, বাট আমরা আশা করেছিলাম যে হচ্ছে গিয়ে আবাহনী হয়তো খেলাটা বের করে ফেলবে বা ম্যাচটা জিতবে। আর বাংলাদেশ পুলিশ হচ্ছে কিন্তু ব্রাদার্স ইউনিয়নে হচ্ছে গিয়ে জামাল ভুঁইয়া আছেন, ঠিক আছে। আর পুলিশ আর হচ্ছে গিয়ে মোহামেডানের খেলাটা ড্র হয়, আর হচ্ছে ফোর্টিস আর হচ্ছে
চট্টগ্রাম মোহামেডান, আমি যদি খুব সম্ভবত ভুল না করি, তাদের খেলাতে হচ্ছে গিয়ে ফোর্টিস জয়লাভ করে। সো অনেকদিন পরে হচ্ছে কি আমাদের ঘরের খেলা মাঠে আপনার খেলাগুলো চালু হয়েছে। সো আমি পার্সোনালি বলবো যে এখানে স্কোরটা খুব একটা বড় বিষয় না, বাট আমাদের উচিত বাংলাদেশের ফুটবলকে সমর্থন করা এবং যারা দর্শক যারা আছেন একটু যদি সম্ভব হয় অবশ্যই দেশের এই খেলাগুলোকে একটু ফলো করা, প্রয়োজনে মাঠে গিয়ে একটু সমর্থন দেওয়া। কারণ যদি আমরা দর্শকরা যেটা চাই সেটা যদি হচ্ছে গিয়ে আমরা মাঠে গিয়ে যদি না জানাই, সরাসরি যদি হচ্ছে কি আমরা না বুঝাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমাদের যে প্রত্যাশাগুলো সেগুলো হচ্ছে কি আমরা জানাতে পারবো না এবং দিন শেষে সেগুলো পূরণ হবে না। সো আমাদের বাংলাদেশের ফুটবল একটা জোয়ার চলছে, সেই জোয়ারে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আবারও মাঠের মুখী হওয়ার এবং বাংলাদেশের ফুটবলটা আরেকটু বেশি ফলো করার। রাইট, আমরাও একমত। তবে আমাদের আসলে দর্শকদের জায়গা থেকে যদি আমি একটু বলি, আমাদের আসলে একটা প্রত্যাশা থাকবে যে আমরা কেন সবসময় বাহিরে যারা বড় হয়ে আসছে, যারা ডেভেলপ হয়ে আসছে তাদেরকে আমার দলে আনতে হবে, আমি নিজে কেন প্লেয়ার তৈরি করছি না। তো এই জায়গাগুলো আসলে আমাদের ফেডারেশনকে অনেক বেশি আসলে মনোযোগ দিতে হবে এবং যথাযথ যে স্টেপগুলো নেওয়া দরকার আমার মনে হয় নিতে হবে। তো আমরা যদি শেষ করার আগে যে দুজনকে নিয়ে একটু কথা বলতে চাইবো, রোনালদো এবং মেসি। আমরা একটা ভালো ইন্টারন্যাশনাল পিরিয়ড পার করলাম এবং যেখানে দেখলাম দুর্দান্ত রোনালদোর ম্যাচ, মেসির ম্যাচ, এবং তারা সেই ক্লাবে ফিরেও গত ম্যাচে দেখলাম দুর্দান্ত গোল করলো রোনালদো এবং মেসি আবার সকাল দেখলাম হ্যাটট্রিক করলো। তো এদের আসলে মানে এখনও ওই ফর্মটা মানে চলেই যাচ্ছে, দেখা যায় যে এখনো মানে আপনি লাস্ট কাকে হ্যাটট্রিক করতে দেখছেন মানে আপনি মনে করতে পারবেন না কি করছে। আমি আপনাকে মনে করে দিতে চাই, আপনি যাদের কথা বলছেন তাদের একজনের বয়স 40+ এবং আরেকজনের বয়স 38। সো এই বয়সেও তারা বিশ্বমানের প্লেয়ারদের সাথে খেলছে প্রতিনিয়ত এবং বিশ্বমানের ফুটবল উপহার দিচ্ছে। সো এই কথাটা আমি কেন বললাম, রোনালদো হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 41টা গোল করেছে এবং সেটা হচ্ছে তার এখনও আরও 2টো খেলা বাকি আছে। সো 2টো ম্যাচ আমার মনে হয় স্কোরটা আরও বাড়বে। আমি পার্সোনালি হচ্ছে গিয়ে ফুটবলের ফ্যান হিসাবে আমি চাই হচ্ছে কি স্কোরটা আরও বাড়ুক, উনি আরও গোল করুক। কারণ হচ্ছে উনি যতদিন আমাদেরকে গোল উপহার দিয়ে যাবেন, যতদিন উনি মাঠে নামতে পারবেন আমরা দেখতে চাই ওনাকে। আর মেসি এবং হচ্ছে গিয়ে গোলের ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করি এবং তার ঠিক তিনি আছে মেসি, যদিও মেসির হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার কোনো খেলা নেই, এরপরে তার হচ্ছে কিছু ফ্রেন্ডলি খেলতে পারবেন এবং উনি যদি হচ্ছে ওয়ার্ল্ড কাপে যদি খেলেন আমার ধারণা অবশ্যই উনি খেলবেন। সো সেখানে হয়তো হচ্ছে আমরা দেশের জন্য হয়ে তাকে আমরা আরও স্কোর করতে দেখবো। আর মেসির যে কথাটা সেটা না বললেই নয়, সেটা হচ্ছে মেসির নিজের দলের হয়ে এবং ইন্টারন্যাশনাল ম্যাচে ওনার সব থেকে বেশি অ্যাসিস্ট এবং সেখানে 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে নেইমার। সো নেইমারের ওয়ার্ল্ড কাপে খেলা, ব্রাজিলের হয়ে খেলার উপর অনেক কিছু নির্ভর করছে। সো সে যদি হচ্ছে গিয়ে কিছু অ্যাসিস্ট করে তাহলে হয়তো সে তার পুরনো যে পজিশনটা সে কিন্তু সে ফেরত পাবে। সো আশা রাখবো অবশ্যই যেন নেইমার ব্রাজিলের হয়ে খেলে। এই জায়গায় আসলে আমিও খুব একমত যে শুধু রোনালদো মেসি না, নেইমার অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করুক, এটা হয়তো নেইমারের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। একজন ফুটবল ফ্যান হিসেবে আমি যদি ব্রাজিল আর্জেন্টিনাকে বা মেসি রোনালদোকে যদি হচ্ছে কি এক পাশেও রাখি, আমরা সুন্দর ফুটবলকে সবাই ভালোবাসি, পছন্দ করি এবং আরও বেশি দেখতে চাই। এবং নেইমার যে ধরনের ড্রিবলিং করে থাকেন আমার মনে হয় একজন ফুটবল প্রেমী হিসাবে আমরা সবাই হচ্ছে সেটা বারবার দেখতে চাই। একজন ফুটবল প্রেমী হিসাবে একটা জিনিস আসলে সবার মানতেই হবে যে মেসি রোনালদোর পরে সবচেয়ে প্রমিজিং প্লেয়ার আসলে নেইমারই ছিল এবং আমার কাছে কখনো কখনো মনে হচ্ছিল যে হয়তোবা নেইমার একমাত্র প্লেয়ার যে এই লেভেলে হয়তোবা আসতে পারে, কিন্তু ইনজুরি বা বিভিন্ন বিষয় আসলে শেষ পর্যন্ত হয়নি। তবে অ্যাটলিস্ট ব্রাজিল টিমটাই হচ্ছে নেইমারের এখন ব্যাক করা উচিত এবং ওয়ার্ল্ড কাপে একটা ভালো পারফরমেন্স করা উচিত, কারণ ব্রাজিলের এখনও আসলে বলা যায় যে সুদিন এখনও আসেনি, হয়তোবা কার্লো অ্যানচেলত্তির হাত ধরেই আসবে। তো ওই জায়গায় আমরা দেখি কি হয়। তো আমার যদি শেষ করার আগে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের রোনালদো এবং মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগাল, ওয়ার্ল্ড কাপে হচ্ছে এদের সম্ভাবনা কতটুকু দেখছেন সামনে? এরা দুর্দান্ত একটা কোয়ালিফিকেশন রাউন্ড পার করেছে। তাহলে ভাই আপনাকে একটা মোমেন্ট দিয়ে আপনি খালি চিন্তা করেন, হ্যাঁ, সেটা হচ্ছে ইউএসএ তে বসে আপনি ফাইনাল দেখছেন এবং ফাইনালটা খেলছে আর্জেন্টিনা ভার্সেস
আপনার পর্তুগাল, এবং দুজনেরই জীবনের লাস্ট ম্যাচ। একজন হচ্ছে কি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি গোল করে রোনালদো ফাইনালে দলকে নিয়ে আসছেন, আরেকজন হচ্ছে গোল এবং অ্যাসিস্ট দুইটা করেই হচ্ছে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে এসেছেন। সো এরপরেই হচ্ছে দুজনই অবসরে যাবেন এবং হচ্ছে তাদের লাইফের ইন্টারন্যাশনালি লাস্ট ম্যাচ হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন? আমি বললে আমি এই জিনিসটা দেখতে চাই। এই জিনিসটা আসলে হওয়ার সম্ভাবনা খুব কম, মানে আমি পার্সোনালি মনে করি। কিন্তু যদি এরকম একটা জায়গায় যায়, শেষ পর্যন্ত আসলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মানে এখানে আসলে প্রেডিক্ট করা টাফ। কারণ ওই ম্যাচটা আমরা যেটা হচ্ছে 2016 ইউরোতে দেখেছি, মানে 2016 ইউরোতে যখন রোনালদো ইনজুরিতে পড়ে ম্যাচটা শেষ করতে পারে না, মানে তখন আরও পর্তুগাল বেশি ভালো খেলছে জাস্ট বিকজ রোনালদোকে আমার ট্রফি জিততে হবে। তো ওই জায়গায় হচ্ছে তখন পর্তুগাল ওরকম হয়ে যাবে যে ফাইনালে যেহেতু আসি, আমার রোনালদোর জন্য লাস্ট সুযোগ, আমাদের যেভাবে জিততে হবে। তো ওই জায়গায় আমি জানি না আর্জেন্টিনা কি করবে, তবে সবাই আসলে তো হচ্ছে কি মেসির লাস্ট ম্যাচ, যেহেতু হচ্ছে কি লাস্ট ওয়ার্ল্ড কাপে সবাই মেসির জন্য খেলছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, মানে আর্জেন্টিনা এখন যে টিম, প্রতিটা মেসি মোটামুটি মেসির জন্য খেলে কিন্তু আর্জেন্টিনা, এটা সবার মধ্যে দেখে। আপনি তো এটা হচ্ছে আলাদা করতে পারবেন না যে ওই ম্যাচে আসলে আরো বেশি মেসির জন্য খেলবে, রাইট। তবে এরকম কিছু যদি হয় খুব ভালো, মানে ফুটবল বিশ্ব হয়তো বা মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালটা এখন পর্যন্ত দেখা সেরা ফাইনাল দেখছে, কিন্তু যদি এরকম কিছু হয় হয়তো বা এটাই ওয়ার্ল্ড কাপের সেরা ফাইনাল হবে। তো যাই হোক, আমরা আজকের মতো আমাদের আলোচনা শেষ করি। নেক্সট পরবর্তী যে আমাদের অনুষ্ঠান, সেখানে সবার সাথে আবার দেখা হবে, হয়তোবা আমরা নতুন কিছু ম্যাচ নিয়ে আবার আলোচনা করব। টিল দেন, টাটা, বাই বাই।